এতক্ষণে ফারজানা খান সোফার কাছে এসে পড়েছিলেন। সোফায় পড়ে থাকা ফোনে ভিডিও ক্লিপটি তার নজরে পড়তেই তিনিও হেসে উঠলেন। ফোনটা হাতে নিয়ে ডাইনিং এর সবার দিকে দেখালেন। সবাই হেসে ফেলল। আরহামের বিজয়ের দিন শুভ্রা তাকে প্রপোজ করেছিল, সেই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়েছিল। কিন্তু শুভ্রার মুখে মাস্ক থাকায় কেউ তাকে আইডেন্টিফাই করতে পারেনি। কিছুদিনের মধ্যে বিষয়টি চাপা পড়ে যায়, কিন্তু মন্ত্রী আরহাম শিকদারের বিয়ে চারদিকে ছড়িয়ে পড়ায় কিছু সংখ্যক মানুষ সেই ভিডিওটি নিয়ে আবারও পড়েছে। কেউ বলছে মেয়েটি মন্ত্রীমশাইকে ভালোবেসেছিল, কিন্তু ভাগ্য খারাপ থাকায় পেল না। কেউ আবার সেই ভিডিওটির সাথে স্যাড গান লাগিয়ে ছেড়েছে। কিন্তু এরই মধ্যে বেশ কয়েকজন ট্রোল ভিডিও বানিয়েছে তাকে নিয়ে। তার মধ্যে একটা ছিল ফানি একটা গানের সাথে ভিডিওটা সেট করে বিভিন্ন মন্তব্য করা, যেমন যাতে দেখতে চায় মেয়েটি এখন কি খেয়ে শোক পালন করছে। ছেলে মানুষ হলে একটা কথা ছিল, কিন্তু সে তো মেয়ে মানুষ, সে এখন কি করছে, সে কি আমাদের সাথে তার অভিজ্ঞতা শেয়ার করবে, এরকম আরো নানা কথা। 5 ভাই বোন দৌড়াতে দৌড়াতে বাগানে চলে এসেছে। বাগানের ঘাসের উপরে হাঁপাতে হাঁপাতে বসে পড়ল সকলে। 5 জনের মুখেই শোভা পাচ্ছে মুগ্ধ করা হাসি। ভ্রু নাচিয়ে বলে ফারহাদ। শুভ্রা তৎক্ষণাৎ চুল টেনে ধরে ফারহাদের। বাকি 4 জন মুখ টেপে হাসছে। আসছে বড় ভাই, তোমার বোনকে ট্রোল করছে আর তুমি মজা নিচ্ছ। ওই ওই পাটকাটিকে তো আমি দেখে নিব, কত বড় সাহস। ওকে যদি তেলাপোকার ভর্তা না খাইছি তাহলে আমার নামও শুভ্রা না। নাক সিটকায় 4 জনই। 5 ভাই বোন কিছুক্ষণ মারামারি করে ক্লান্ত হয়ে বাগানে শুয়ে পড়ে। খানবাড়ির বাকি সকলে দরজায় দাঁড়িয়ে দেখছিল তাদেরকে। মুগ্ধ হয় তারা এই 5 ভাই বোনের ভালোবাসা দেখে। এরা যে কাজিন ভাই বোন, কেউ দেখলে বলবে একে অপরের প্রতি ভালোবাসা শ্রদ্ধা ভরা এই সম্পর্কটাতে। 5 জন একসাথে থাকলে যেন 5 বছরের বাচ্চায় পরিণত হয়। এই যে ফারহাদকেই দেখো না, নিজেই 5 বছরের একটা বাচ্চার বাবা, কিন্তু এখন কি মনে হচ্ছে এরা 4 ভাই না থাকলে হয়তো মেয়েটাকে আমরা আবার স্বাভাবিকভাবে পেতাম না, হয়তো এতদিনে মেয়েটার অস্তিত্বই বিলীন হয়ে যেত। রেজিনা খানের কথায় দীর্ঘশ্বাস ফেলে সকলে। তাদের এই হাসি খুশি মেয়েটাও নাকি একসময় নীরব হয়ে গিয়েছিল। ভাবতেই অশ্রুখনা ভিড় করে সকলের চোখে। শুভ্রাদের আর জ্বালায় না কেউ, থাকুক না ভাই বোনেরা একসাথে কিছু সময়। একে একে বাড়ির ভিতরে চলে যায় তারা। বাগানে রয়ে যায় ভালোবাসার সম্পর্কে পরিপূর্ণ কিছু মানুষ। এই মধুর সম্পর্কে কখনো ফাটল ধরবে না তো, এই প্রশ্ন তাদের মনে আসলে কেঁপে ওঠে তারা। সব সময় চায় যেন কখনো ভাই বোনের এই সম্পর্কে কোনো চিহ্ন না ধরে, সারা জীবন অটুট থাকুক এই সম্পর্ক। বনি চল ফুচকা খেতে যাব, অনেকদিন হলো একসাথে কোথাও বের হওয়া হয় না। রফিক চাচার দোকানে যাব। আহা কি সুস্বাদু ফুচকা তৈরি করেন উনি, ভাবতেই জিভে পানি চলে আসে। ভাইয়া তোর লজ্জা হওয়া উচিত, এক বাচ্চার বাপ হয়ে গেছিস তবুও এমন করছিস। এই চুপ থাক তুই, যাবে কি না বল, না গেলে কোনো সমস্যা নাই, আমরাই চলে যাচ্ছি। বলেই উঠে দাঁড়ায় ফারহাদ। শুভ্রা, রিমন আর রাহাতকে নিয়ে হাঁটা শুরু করে সে। ফাহিম আর কি করবে, যতই হোক রাফিক চাচার ফুচকা তো আর মিস করা যাবে না, তাই সেও চলতে শুরু করে তাদের সাথে। আরহামের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে কয়েকজন গার্ড। শরীর ভয়ে কাঁপছে তাদের। আজ বুঝি তাদের উপর দিয়ে ঝড় চলে যাবে। আগত ঝড়ের প্রস্তুতি নিচ্ছে তারা। আজ ফাহিম স্যার থাকলে হয়তো বেঁচে যেত তারা। খুব করে চাইছে এই সময় ফাহিম চলে আসুক, কিন্তু ভাগ্য বুঝি আজকে তাদের সহায় হলো না। আরহামের হুঙ্কার শুনে থরথর করে কাঁপাকাঁপি শুরু হয়ে গেল। কর্তব্যের দল, তোর এরকম ভুল কি করে করতে পারিস? ভুল করার জন্য কি তোদের ট্রেনিং দেওয়া হয়েছে? তোদের চোখ কিভাবে ফাঁকি দিল? অ্যান্সার মে। আসলে বস, আরহাম অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে গার্ডদের লিডার শুভর দিকে। শুকনো ঢোক গেলে শুভ, আজকে কেউ তাদের বাঁচাতে পারবে না। আরহামের হাত থেকে বেশ বুঝতে পারছে সে, তাদের সামান্য ভুলের কারণে আজকে তাদের আরহামের এই ভয়ানক রূপের শিকার হতে হচ্ছে। আরহামের এই রূপ দেখার চেয়ে শুভর ইচ্ছা করছে নদীতে ঝাঁপ দিতে। এবারের মতো মাফ করে দিন বস, এই যে নিজের মাথা ছুঁয়ে কথা দিচ্ছি, আর জীবনেও এমন হবে না। আমরা বুঝতে পারিনি ম্যাম কখন আমাদের চোখ এড়িয়ে চলে গিয়েছিল।
ঠিকঠাকভাবে তো নজর রেখেছিলাম। তাহলে কি একটা জলজ্যান্ত মানুষ হঠাৎ উধাও হয়ে যায় তোদের সামনে থেকে? বস, আমার মনে হয় কি ম্যাম বোধহয় আমাদের দেখেছে। ভয়ে ভয়ে কথাটি বলল শুভ। বাকি গার্ডরা আরহামের ভয়ে থাকলেও শুভর অবস্থা দেখে তাদের পেট ফেটে হাসি আসতে চাইছে। সব সময় তাদের উপর দাপট দেখায়, কিন্তু বস সামনে আসলেই সব হাওয়া ফুস হয়ে যায়। আরহাম কিছু একটা ভেবে কপালে সূক্ষ্ম ভাঁজ ফেলে। গার্ডদের আর কিছু না বলে গাড়িতে বসে পড়ে। সাথে কোনো গার্ড না নিয়েই নিজেই ড্রাইভ করে চলে যায় পার্টি অফিসের দিকে। গার্ডরা বিস্ময় ভরা চাহনিতে তাকিয়ে থাকে আরহামের যাওয়ার দিকে। এত সহজে তাদের ছেড়ে দিল? রফিক চাচার ফুচকার দোকানের এক পাশে শুভ্রারা দাঁড়িয়ে আছে, আর এক পাশে মাহিদ আর তার বন্ধুরা। মাহিদ আর শুভ্রা একে অপরকে দেখে অবাক হয়েছে। শুভ্রা মাহিদকে খোঁচা মারার জন্য বলে, আজকাল দেখি মির্জাফরদের ফুচকার দোকানেও দেখা যায়। বাবা, এটা দেখার ভাগ্য কতজনের হয়। এক দোস্ত, আমার কি ভাগ্য, ঘসেটি বেগমকে দেখার সৌভাগ্য হয়েছে। মাহিদের কথায় তেতে ওঠে শুভ্রা। ঘসেটি বেগম বলার স্বাদ আজকে বের করবে সে। একটা ফুচকায় মরিচ ভর্তি করে নিয়ে চট করে ঢুকিয়ে দেয় মাহিদের মুখের ভিতরে। শুভ্রা যে এমন কিছু করবে কেউ হয়তো ভাবতেও পারেনি। মাহিদের বন্ধুরা হা করে দেখছে শুভ্রাকে। মাহিদ ঝাল ঝাল বলে চেঁচাতে শুরু করে। হা হা করে হেসে ওঠে শুভ্রা আর তার চার ভাই। মাহিদ রাগে গজগজ করতে করতে ঝাল মুখেই সেখান থেকে চলে যায়। শুভ্রা তাকায় বা হাতে তাকা পেন ড্রাইভটার দিকে। এই পেন ড্রাইভে তাদের এতদিনের পরিশ্রম আছে। এটার জন্য কি না কি করতে হয়েছে তাদের। প্রাণ প্রিয় মানুষদেরকেও সকলের সামনে শত্রু হিসেবে উপস্থাপন করতে হয়েছে। মুচকি হাসে সে। পেন ড্রাইভটা আলগোছে ফাহাদের হাতে তুলে দেয়। ফাহাদ সন্তর্পণে পকেটে ঢুকিয়ে ফেলে সেটা। শুভ্রা চার ভাইয়ের দিকে তাকিয়ে বিজয়ের হাসি হাসে। তারাও শুভ্রার সাথে তাল মেলায়। অতঃপর 5 জন মিলে নেমে পড়ে ফুচকা খাওয়ার কম্পিটিশনে। বাড়ির প্রায় কাছাকাছি আসার পথে আরাজকে দেখে থেমে যায় শুভ্রা। সাথে সাথে বাকি 4 জনও থেমে যায়। আরাজের হাতে পায়ে মুখে ছোট ছোট ব্যান্ডেজ করা। খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে ছেলেটা। খুব সম্ভবত ভার্সিটিতে যাচ্ছে। তারা নিজে থেকে এগিয়ে যায় আরাজের দিকে। আরাজ সৌজন্যমূলক হাসে। আরে আরাজ স্যার, আপনার এই অবস্থা কিভাবে হলো? দেখে তো মনে হচ্ছে কেউ মেরেছে আপনাকে। ভার্সিটির শিক্ষক কেউ মেরেছে, এটা সম্ভব? আহারে, দেখো ভাইয়ারা, ওনার শরীরে কত জায়গায় ব্যান্ডেজ। আরাজ বুঝতে পারলো না তাকে ব্যঙ্গ করে বলল নাকি। তবুও ঠোঁটে হাসি রেখেই জবাব দিল শুভ্রাকে। রিমনের কথায় হকচকিয়ে যায় আরাজ। কয়েক সেকেন্ড চুপ থেকে দেরি হচ্ছে বলে চলে যায় সেখান থেকে। সাথে বলে যায় তার কেউ নেই। 5 জন আরাজের যাওয়ার দিকে তাকিয়ে আবারও নিজেদের বাড়ির উদ্দেশ্যে হাঁটতে শুরু করে। আজকে সারাদিন তাদের ঘোরার কথা ছিল ঠিকই, কিন্তু ফাহাদের জন্য হলো না। তাকে তো তার কাজে যেতে হবে। তাছাড়া রিমন আর রাহাতকেও অফিসে যেতে হবে। ভার্সিটির প্রিন্সিপাল একরামুল সাহেব চিন্তিত মুখে বসে আছেন। হাতে রয়েছে ভার্সিটির কিছু স্টুডেন্টের নামের লিস্ট। স্টুডেন্টগুলোর পাশে স্পষ্ট ভাষায় লেখা ড্রাগ অ্যাডিক্টেড। দিনে দিনে লিস্টের নামের সংখ্যা বেড়েই চলেছে। এটাই ওনার চিন্তার কারণ। কোনো রকম সমাধান বের করতে পারছেন না তিনি। ভার্সিটিতে কে স্টুডেন্টের মধ্যে ড্রাগ সাপ্লাই করছে তার কোনো কিছু না ভেবেই ফোন করে তিনি কারোর কাছে। অপর পাশের ব্যক্তি কি বলল সেটা শোনা গেল না, কিন্তু একরামুল সাহেবের মুখে আশার আলো ফুটে উঠল। তিনি জানেন খুব তাড়াতাড়ি অপরাধী ধরা পড়বে এইবারে, কিন্তু তবুও চিন্তামুক্ত হতে পারছেন না তিনি। বাড়ির সকলে নিজ নিজ কাজে ব্যস্ত হতে দেখে নিজের ঘরে চলে আসে শুভ্রা। ফ্রেশ হয়ে এসে বিছানায় বসতেই মনে পড়ে শপিং ব্যাগগুলোর কথা। এগুলো তো এখনো খুলে দেখাই হয়নি। কাবার্ড থেকে ব্যাগগুলো বের করে বিছানায় 2 পা ভাঁজ করে বসে সে। শপিং ব্যাগের মধ্যে থাকা জিনিসগুলো দেখতেই হাত মুখে চলে যায় শুভ্রার। কি আশ্চর্য, এখানে তার পছন্দের সব জিনিস আছে। শাড়ি থেকে শুরু করে পায়ের নুপুর পর্যন্ত সব কিছু। কত রকমের কানের ঝুমকো, কাজল, নুপুর, কাচের চুড়ি সব কিছুই আছে। বেশিরভাগই শুভ্র রাঙা, হালকা কাজ করা সুতির শাড়ি, সাথে নীল কালো হাফ সিল্কের শাড়ি। শুভ্রা আলতো হাত বুলায় জিনিসগুলোর ওপর। এগুলো কি তার মন্ত্রীমশাইয়ের পছন্দ করা জিনিস?
নাড়াচাড়া করতে করতে একটা নীল চিরকুট হাতে পায় শুভ্রা। শোনো মেয়ে, তুমি এখন আমার বউ, আমার জীবনের বাকি পথ চলার সাথে। তোমার প্রতি আমার দায়িত্বের শেষ নেই। জানি না সারা জীবন একসাথে চলতে পারবো কিনা, তবে আমার পক্ষ থেকে আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করব। ইচ্ছাকৃত কখনো এই পবিত্র সম্পর্কে কোনো আঁচ আসতে দিব না। তবে কোনোদিন অনিচ্ছাকৃত যদি কিছু হয়ে যায়, তবে সেটা অবশ্যই দুজনের উপর নির্ভর করবে। যা বলতে চেয়েছিলাম, আমার পক্ষে সকলের সাথে শপিং করা সম্ভব নয়, তাই আগে থেকেই তোমার যাবতীয় জিনিস তোমাকে দিয়ে দিলাম। বাকি বিয়ের জিনিস বিয়ের আগে পাঠিয়ে দেব। আশা করছি কোনো অভিযোগ থাকবে না তোমার। নিশ্চয়ই ভাবছো মন্ত্রী মহাশয় এসব লিখতে গেল কেন? তাহলে বলে রাখি, তুমি যা মেয়ে, মুখে বললে না জানি কি হতো আমার সাথে। নাহলে মন্ত্রী আরহাম শিকদারের কোনো ইচ্ছে নেই এইভাবে লেখার। শুভ্রা মুগ্ধ হয়ে চিরকুটটা পড়লেও শেষের দিকে লেখাগুলো পড়ে রেগে যায়। এই মন্ত্রী কখনোই ভাব দেখানো ছাড়বে না, কিন্তু এই মন্ত্রী মশাইকেই তো সে ভালোবাসে। কত স্বপ্ন দেখেছে মন্ত্রী মশাইকে নিয়ে। এখন তো তার অর্ধাঙ্গ এই মন্ত্রী মশাই, তার প্রিয় মন্ত্রী মশাই। অবলায় আপনি এক পশলা বৃষ্টি হয়ে নামো। আমি পর্দা সরিয়ে জানলাটা খুলে দুহাত দিয়ে আপনাকে ছোঁয়ার চেষ্টা করব। আপনি সকালবেলার সোনালি রোদ হয়ে উঠুন। আমি আর মোড়া ভেঙে ঘুম থেকে উঠে আপনি নামক সোনালি রোদটাকে গায়ে মাখবো। আপনি দুপুরবেলার ক্লান্তি অবসান হয়ে আসুন। আমি আপনার মাঝে একটু শান্তি খুঁজে নিব। আপনি উদাস বিকালের পাখির সুর হয়ে আমার কর্ণকুহরে ভেসে আসুন। আমি নীরব চিত্রে আপনাকে শুনে যাব। আপনি গধূলির আলো আধারের প্রহলিকা হয়ে আসুন। নির্বাক দৃষ্টিতে আমি আপনার পানে চেয়ে থাকব। আপনি রাতের চাঁদ হয়ে উঠুন কখনই। আমি শীতল পাটিতে বসে আপনার জ্যোৎস্না গায়ে মাখব। আপনি নিঝুম রাতে ঝিঝি পোকার ডাক হয়ে আসুন। সেই ডাকে মত্ত হয়ে আমি নিজেকে নিদ্রার কোলে সঁপে দেব। আপনি ফজরের অরুণিমা হয়ে প্রকাশ্যে ভাসুন। আমি চশমা পরা দুই নয়ন জোড়াবো। মাহাদেব আদ্রিয়ান। ভালোবাসি মন্ত্রীমশাই, বড্ড বেশি ভালোবাসি। আপনার এই ছোট্ট উপহারও আমার জীবনের সব থেকে বড় পাওয়া। রেজাউল চৌধুরী আর তার গার্ডরা মিলে পার্টি অফিসের আনাচে কানাচে ওলটপালট করে কিছু একটা খুঁজছে, কিন্তু কাঙ্ক্ষিত জিনিসটি কোথাও খুঁজে পাচ্ছে না। রেজাউল চৌধুরী বুকে হাত দিয়ে চেয়ারে বসে পড়েন। তার ধ্বংসের চাবিকাঠি অন্য কারো হাতে পৌঁছে গেছে। তিনি তা বেশ ভালোই আন্দাজ করতে পারছেন। মনে হচ্ছে এই বুঝি মৃত্যু তার দুয়ারে এসে দাঁড়াবে। ধীরে ধীরে চোখ জোড়া ঝাপসা হয়ে আসে তার। গার্ডরা তৎক্ষণাৎ তাকে নিয়ে বেরিয়ে পড়ে হাসপাতালের উদ্দেশ্যে। এমার্জেন্সিতে ভর্তি করানো হয়েছে রেজাউল চৌধুরীকে। এর আগে একবার হার্ট অ্যাটাকের শিকার হয়েছিলেন তিনি, কিন্তু তখন তো এত গুরুতর অবস্থা হয়নি। এবারে ওনার অবস্থা শোচনীয়। এর মধ্যেই হাসপাতালের বাইরে মিডিয়ার ভিড় জমে গিয়েছে। দীর্ঘ 5 বছর রেজাউল চৌধুরী রাজত্ব করেছেন মন্ত্রীপদে। হঠাৎ তার হসপিটালে ভর্তি হওয়ার খবর খুব দ্রুতই ছড়িয়ে পড়েছে। একজন এক এক রকম সমালোচনা করছে তার অসুস্থতা নিয়ে। তাদের এসব সমালোচনার মাঝেই পরপর 2টো গাড়ি উপস্থিত হয় হাসপাতালে, যার একটা থেকে নামেন রেজাউল চৌধুরীর স্ত্রী আয়েশা চৌধুরী, আর একটা থেকে নামেন নিজেকে সম্পূর্ণ ঢেকে রাখা একজন যুবক। আয়েশা চৌধুরী যুবকটির দিকে ছলছল নয়নে তাকিয়ে হাসপাতালের ভেতরে যেতে শুরু করেন। মিডিয়ার মানুষ হামলে পড়ে তাদের ওপর। যুবকটির সাথে থাকা গার্ডরা সাবধানতার সাথে সবকিছু সামলে নেয়। আয়েশা চৌধুরী আর যুবকটি চলে যায় ভেতরে। আরহাম শুভ্রাদের বাড়ির থেকে কিছুটা দূরত্বে গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। পার্টি অফিস থেকে সোজা সে এখানে চলে এসেছে। মুখে মাস্ক আর মাথায় ক্যাপ থাকার কারণে কেউ তাকে দেখলেও তার চেহারা দেখার উপায় নেই। ফোনে রেজাউল চৌধুরীর লাইভ খবরটা দেখে যতটা না সহানুভূত হয়েছিল, তার থেকে বেশি কালো কাপড়ে আবৃত যুবকটিকে দেখে ক্রূর হাসি ফুটে উঠল আরহামের ঠোঁটের কোণায়। বাম হাতের দ্বারা চুলগুলো পেছনে ঠেলে গাড়িতে পিঠ ঠেকিয়ে আরামের সাথে হেলান দিল আরহাম। গভীর মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করতে শুরু করলো লাইভটিকে। তখনই ফোনে অসভ্য মেয়ে নামটা জলজল করে উঠল। নামটা বার কয়েক উচ্চারণ করে নিজেই হেসে ফেললো আরহাম। সেই অসভ্য মেয়েটা সময়ের ব্যবধানে এখন তার অর্ধাঙ্গিনী। নামটা এখনো পরিবর্তন করা হয়ে ওঠেনি। এখন তো নামটা হওয়া উচিত বউ, মন্ত্রী আরহাম শিকদারের বউ। ভাবনার মাঝেই কলটা কেটে যায়।
কিন্তু 1 মিনিট পেরিয়ে গেলেও আর কল আসে না। আরহাম ধৈর্যহীন হয়ে পড়ল। মেয়েটা একবার কল দিয়ে আর কল দিচ্ছে না কেন? ধৈর্যবান আরহামের আর এতটুকুও ধৈর্য রাখতে পারল না। মিনিটের মাথায় কল করলো সে। ছাদে দাঁড়িয়ে থাকা শুভ্রা আরহামের দিকেই তাকিয়ে আছে। আকাশ মেঘলা হতে দেখে ঘর থেকে ছাদে এসেছিল সে। ইদানিং হঠাৎ হঠাৎ বৃষ্টির আগমন দেখা যায়। সেই ভাবনায় বৃষ্টি বিলাস করতে এসেছিল ছাদে। তখনই দেখতে পায় সে আরহামকে। আরহাম হয়তো এখনো দেখতে পায়নি তাকে। দেখবেই বা কি করে? সে তো ফোনের দিকে নজর। আশেপাশে ওপরে নিচে তাকানোর সময় কি তার আছে নাকি? তাকালে হয়তো দেখতে পেত ছাদে দাঁড়িয়ে থাকা তার বউকে। শুভ্রা ফোনের দিকে তাকিয়ে মুচকি হাসলো। এই সেই মন্ত্রীমশাই যে একসময় তাকে সহ্যই করতে পারতো না, কিন্তু এখন তার চোখে শুভ্রা স্পষ্ট ভালোবাসা দেখতে পায়। ফোন রিসিভ করার পর দুজনেই নীরব হয়ে যায়। কেউ কোনো কথা বলছে না। নীরবতা কাটিয়ে শুভ্রা বলতে শুরু করলো। শ্বশুরবাড়ির বাইরে কি করছেন মন্ত্রীমশাই? আমাকে বুঝি মিস করছিলেন? শুভ্রা কিভাবে জানলো তা ভেবেই অবাক হলো আরহাম। আশেপাশে তাকিয়ে দেখলো কেউ তো নেই। শুভ্রা মুচকি হাসে। খুঁজে পেলেন না আমাকে? একটু উপরের দিকে তাকান, দেখেন তো আমাকে দেখতে পান কিনা। আরহাম তাকায় ওপরের দিকে, দেখতে পায় শুভ্রাকে। বাতাসের সাথে তাল মিলিয়ে শুভ্রার চুলগুলো উঠছে। আরও কিছু বলার আগেই প্রবল বেগে বৃষ্টি পড়তে শুরু করলো। আরহাম তড়িঘড়ি করে গাড়িতে উঠে বসলো, কিন্তু শুভ্রা ঠায় সেখানেই দাঁড়িয়ে আছে। শুভ্রাকে ভিজতে দেখে আরহাম বেশ জোরেই একটা ধমক মারে ফোনের এপাশ থেকে। এই মেয়ে, ভিজছো কেন? ভিতরে যাও। কি হলো, কথা কানা যাচ্ছে না? কিন্তু শুভ্রা শুনতে পেল কিনা কে জানে। সেখানে দাঁড়িয়েই আরহামের দিকে চেয়ে আছে সে। আরহাম বুঝতে পারছে হয়তো বৃষ্টির জন্য তার কথা শুনতে পাচ্ছে না শুভ্রা। শুভ্রার শরীরে বৃষ্টির ফোঁটা ফোঁটা পানি পড়তেই অদ্ভুত অনুভূতি হলো তার। কত বছর হয়ে গেছে বৃষ্টিতে ভেজে না। ভেজে না বললে ভুল হবে, ভিজতে দেয়া হয় না তাকে। এই বৃষ্টিতে ভিজলে অসম্ভব পরিমাণে মাথা ব্যথা হয় তার, সাথে জ্বর তো আছেই। বৃষ্টির দিনগুলোতে সকলে তাকে চোখে চোখে রাখে। আজকে সে লুকিয়ে এসেছে। হয়তোবা সকলে ভাবছে ঘরের মধ্যেই আছে সে। শুভ্রার মাথা থেকে বেরিয়েই গেল নিচে যে তার মন্ত্রীমশাই দাঁড়িয়ে আছে। সে মেতে উঠল বৃষ্টি বিলাসে। কিছুক্ষণ ঘুরে ঘুরে বৃষ্টি উপভোগ করে ছোট বাচ্চাদের মতো ছাদের পানিতে লাফালাফি শুরু করলো। তাকে এখন দেখে মনে হচ্ছে 5 বছরের কোনো ছোট বাচ্চা বৃষ্টির পানিতে লাফাচ্ছে। আরহাম অবাক হয়ে দেখছে শুভ্রার বাচ্চামো। এতদিনে তার আবার মনে পড়ছে শুভ্রা আর তার বয়সের পার্থক্য। মেয়েটা তার থেকে 12 বছরের ছোট, তবুও সে এই মেয়েটাকে তার নিচের অর্ধাঙ্গিনীর জায়গা দিয়েছে। বুকের বাপাশে এখন এই মেয়েটির বাসা। হঠাৎ তার মনে প্রশ্ন জাগলো, আচ্ছা বয়সের এত পার্থক্যকে কখনো একটা সুখী সংসার গড়তে পারবে তারা, নাকি সময়ের ব্যবধানে আলাদা হয়ে যাবে? বুকটা মোচড় দিয়ে উঠল আরহামের। না, কখনোই আলাদা হবে না তারা, কখনোই না। মুগ্ধ নয়নে সে দেখতে থাকে তার বউয়ের বাচ্চামো। আরহাম এত কিছুর মাঝে প্রায় ভুলেই গিয়েছিল যে শুভ্রা এখনো বৃষ্টিতে ভিজছে। তড়িঘড়ি করে ফাহিমের নাম্বারে ফোন দেয় আরহাম। এক্ষুনি বাড়ির ছাদে যা, তোর রাতের বোন ভিজতেছে বৃষ্টিতে। কোথায় থাকিস তুই? মেয়েটা যে বৃষ্টিতে ভিজছে সেদিকে খেয়াল নেই তোর? তাড়াতাড়ি যা। হঠাৎ আরহামের কলে ফাহিম অবাক হলেই আরহামের কথাগুলো শুনতে পেয়েই দৌড়ে ছাদের দিকে চলে যায় সে। ড্রয়িং রুমে আপাতত কেউ নেই। আরহামের আর কোনো কথা শোনার অপেক্ষা করলো না ফাহিম। এখন শুভ্রাকে থামাতে হবে। হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে তার। মেয়েটা কি ভুলে গিয়েছে তার বৃষ্টিতে ভেজা বারণ? রেজাউল চৌধুরীকে কেবিনে শিফট করা হয়েছে। আয়েশা চৌধুরী স্বামীর পাশে বসে আছেন, অনবরত কান্না করছেন তিনি। এই পৃথিবীতে তার স্বামী ছাড়া তো আর কেউ নেই। কেবিনের দরজা খোলার শব্দে তাকান তিনি সেদিকে। কোনো কিছু না বলেই মুখ ফিরিয়ে নেন। আলগোছে বেরিয়ে যান কেবিন থেকে। তার যাওয়ার দিকে তাকিয়ে চাপা দীর্ঘশ্বাস ফেলে যুবকটি। রেজাউল চৌধুরীর এখনো জ্ঞান ফেরেনি। আপনি হলেন পৃথিবীর এমন একজন বাবা যে কিনা নিজের সন্তানদের খুনি নিজেই, স্বার্থে পড়ে নিজের সন্তানদের নিজেই খুন করতে পারে। কি এমন হতো যদি ভাইয়া বেঁচে থাকতো? কি এমন হতো যদি আমার ছোট্ট বোনটা বেঁচে থাকতো?
কেন তারা আপনার এই পাপের শিকার হলো? তারা তো কোনো দোষ করেনি, তাহলে যেন তাদের ভুগতে হলো। কেন নষ্ট করলেন আমার শৈশব? কেন বানালেন আমাকে পাপী? আপনি যদি নিজের সন্তানদের মৃত্যুর কারণ হন, তাহলে আপনার ধ্বংসের কারণও হবে আপনার সন্তান। এটা তো শুধু আপনার জন্য সামান্য ছিল। দেখতে থাকুন কি হয় আপনার সাথে।